আজকের যে জরুরি সভাটি ছিল এটি অনেকটা জেলা সভাপতি, সাধারণ সম্পাদক এবং মহানগর সভাপতি, সাধারণ সম্পাদকদের অনুরোধেই তাৎক্ষণিক একটি জরুরি সভা একদিনের নোটিশে করা হয়েছে এবং আহ, একদিনের নোটিশে করার পরও আজকে অনেকগুলো জেলা এসেছে। কতগুলো জেলা এসেছে আমি আপনাদেরকে বলবো। এবং সবাই জাতীয় পার্টির। আমি একটু বলি কারা কতগুলো জেলা এসেছে। সারা দেশ থেকে আসা জাতীয় পার্টির জেলা ও মহানগর কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক ও সদস্য সচিবগণ জরুরি সভায় মিলিত হয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা ব্যক্ত করেছেন। সারা দেশ থেকে আসা নেতৃবৃন্দ জরুরি সভায় বলেছেন, জাতীয় পার্টির মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, যারা জাতীয় পার্টি নিয়ে এতদিন বেচা কেনার রাজনীতি করেছে তাদের সঙ্গে নিয়ে আর রাজনীতি করব না। আজ বেলা 12টায় জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয় মিলনায়তনে জেলা ও মহানগর কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক এবং সদস্য সচিবদের সাথে জাতীয় পার্টির চেয়ারম্যানের জরুরি সভায় নেতৃবৃন্দ একথা বলেন। উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান, রংপুরের সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান মুস্তফা, প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর শিকদার লুটন, ইমরান হোসেন মিয়া, লিয়াকত হোসেন খোকা, শেরিফা কাদের, মোহাম্মদ শরীফুল ইসলাম জিন্না, মনিরুল ইসলাম মিলন, আশরাফুজ্জামান আশু, এস এম ইয়াসির, ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস সভা পরিচালনা করেন জাতীয় পার্টির দপ্তর সম্পাদক মাহমুদ আলম এবং সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিরু। আর জেলা নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন নুরুন্নাহার বেগম, আবদুল্লাহ সিদ্দিকী, রেজাউল করিম রেজা, রেজাউর রহমান রাজি, স্বপন চৌধুরী, আহমেদ শফি রুবেল, সারোয়ার হোসেন শাহিন, আনোয়ার হোসেন, সাইফুল ইসলাম স্বপন, আব্দুল কাদের খান কদর, মোস্তফা জামান লিটন, কেফায়েতুল্লাহ নজিব, অধ্যাপক মহসিনুল ইসলাম হাবলু, আনোয়ার হোসেন আনু, বশির আহমেদ, মাহমুদুল হক মনি, জাকির হোসেন খান, সালাউদ্দিন আহমেদ মুক্তি, মোহাম্মদ মোজাম্মেল হক, শামসুল হক, নাসির আহমেদ খান, অ্যাডভোকেট মোহাম্মদ হাসান সাইদ, EFM আরিফুজ্জামান দিদার, নেওয়াজ আলী ভূঁইয়া, অ্যাডভোকেট নাজমুল হুদা হিমেল, আহমেদ রিয়াজ, জালাল খান, এয়ার আহমেদ সেলিম, জিয়াউল হুদা আপলু, নুরুসফা সরকার, আবু তাহের, অ্যাডভোকেট মোহাম্মদ তারেজ, মিথিলা রওজা, শওকত জামান মিশুক, নাফিজ আহমেদ খান টিটু, শাহরিয়ার জামিল জুয়েল, অ্যাডভোকেট খন্দকার ফাইকুজ্জামান ফিরোজ, অ্যাডভোকেট রবিউল ইসলাম, মোহাম্মদ এমদাদুল হক বাচ্চু, হাজরা শহীদুল ইসলাম বাবলু, শফিকুল ইসলাম মধু, আবদুল্লাল মামুন। এই হচ্ছে নেতৃবৃন্দের উপস্থিতি। জাতীয় পার্টি যারা করেন তারা সবাই তাদেরকে চেনেন এবং আমরাও সবাইকে চিনি, যার কারণে আজকের জরুরি সভাটি এবং সফলভাবে শেষ হয়েছে এবং সবাই খুব এনজয় করেছে। দুপুরে সবাই একসাথে লাঞ্চ করেছি। তো এত দ্রুত জরুরি সভা ডাকার পরে জাতীয় পার্টির জরুরি সভাটি এরকমভাবে সারা দেশ থেকে এরকম সাড়া পড়বে বা সাড়া মিলবে এটা কিন্তু আমরা চিন্তা করিনি। কিন্তু গতকাল রাত থেকে আসা শুরু করেছে। আজকে সকাল 11টার মধ্যে হল ভর্তি হয়ে গিয়েছে এবং সকল নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে এবং সবাই মন খুলে বক্তব্য দিয়েছে। জেলা ৬৬ থেকে কোন জেলা আসে না সেটা বলেন। কোন জেলা আসে না এটা স্পেসিফিক বলতে চাই না, এই কারণে
কারণ হঠাৎ করে ডাকা হয়েছে। এটা হয়তো দুই একটি জেলা মিসিং হতে পারে, অনেকের কাজ থাকতে পারে, এই জন্য এগুলির নাম উল্লেখ করে কাউকে খাটো করা উচিত হবে না। অনেকেরই কাজ থাকতে পারে, অসুস্থ থাকতে পারে, এটা স্বাভাবিক বিষয়। বাট খুব দুই চার দুই চারটিও না, মনে হয় আরো কম হতে পারে, এরকম দুই চারটি মিসিং হতেই পারে। এটা অস্বাভাবিক বিষয় না, এতে মন খারাপ করারও কিছু নেই। বাট একটি সফল সভা সভা হয়েছে, এবং এই ক্রাইসিস মুহূর্তে একদিনের নোটিশে সারা বাংলাদেশ থেকে, সে বান্দরবন থেকে মিশু চলে এসেছে সব জায়গাতে, মানে বান্দরবন, সে সুদূর পাশে বান্দরবন থেকে চলে আসছে। তো সুতরাং এবার বুঝতেই পারেন যে মানে একদিনের নোটিশে কত দূরের থেকে চলে আসছে। সুতরাং মিটিং সফল হয়েছে, এবং আমরা সবাই সারাদিন ছিলাম, সারাদিন ছিলাম। আমরা সবাই দুপুরে একসাথে লাঞ্চ করেছি, এনজয় করেছি, আমরা রাজনৈতিক আলাপ আলোচনা করেছি, এবং আমি অধিকাংশ জেলাকে আমাদের আমি এবং আলমগীর সিকদার লুটন আমাদের জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির ব্যাপারেও সারা দেশের জেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকদের সাথে কথা বলেছি, এবং সবাই আমাদের সংগঠনটি শক্তিশালী করার জন্য একমত পোষণ করেছে। কারণ অনেকদিন অনেকের সাথে অনেকগুলো কারণে যোগাযোগ হয়নি বা যোগাযোগ করা যায়নি, যার কারণে একটা উছিলায় সবাই একসাথে হয়েছে সারা বাংলাদেশে। সুতরাং জাতীয় পার্টি যারা দীর্ঘদিন থেকে করছেন, এবং যারা অনেকেই আসতে পারেননি, কিন্তু তারা ফোনে একাত্মতা প্রকাশ করেছেন, এবং চেয়ারম্যান স্যারের সাথে ফোনে কথা বলেছেন, দপ্তরের সাথে ফোনে কথা বলেছেন, তারপরে গিয়ে অন্যান্য সিনিয়র নেতাদের সাথে ফোনে কথা বলেছেন, রতন ভাইয়ের সাথে কথা বলেছেন, খোকা ভাইয়ের সাথে কথা বলেছেন, যারা আসতে পারেনি। কিন্তু আমি দেখেছি যে প্রায় প্রায় ওদিকে দুই চারটি ছাড়া হয়তো সব জেলায় এসেছে। দুই চারটি বাদ যাবে, এটা স্বাভাবিক বিষয়, কারণ এটা একদিনের নোটিশে জরুরি সভা, বা এটা ওনারাই অনেক জেলার রিকোয়েস্টে অনেক জেলার রিকোয়েস্টে একদিনের নোটিশে মিটিংটি ডাকা হয়েছে। রাঙ্গামাটি জেলা মনে হয় আসেনি, সেটা আমি দেখতে পাইনি। আমাদের রেজাউল করিম বলেছে, আমাদের চন্দন বড়ুয়া মনে হয় কমেন্ট করেছে, আমাদের ভাই আমায় এড়িয়ে যাচ্ছেন। না, তোমাকে এড়িয়ে যাব কেন? আমি তো কারো কমেন্টের খুব বেশি উত্তর দিচ্ছি না, মূল কথায় যাচ্ছি। তো জাতীয় পার্টিতে যে একটি আনস্টেবল সিচুয়েশন, অনেকের আমাদের পূর্ণ সমর্থন আছে। জাতীয় পার্টিতে যে একটি আনস্টেবল সিচুয়েশন অনেকে মনে করছেন, কিন্তু আসলে বিষয়টি এরকম না। আমি তো দেখলাম যে সবাই ঐক্যবদ্ধ। সুতরাং এখানে বিভাজন বিভক্তির যেসব কথা বলা হয়েছে, এগুলির তো কোনো দেখলাম না, সকল জেলায় তো এসেছে। তাই বিভ্রান্ত না হওয়ার জন্য সারা দেশের নেতাকর্মীদেরকে একটি মেসেজ আজকে জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান, সকল জেলার সভাপতি, সাধারণ সম্পাদক, সকল মহানগরের সভাপতি, সাধারণ সম্পাদকদেরকে একটি মেসেজ দিয়েছেন। জাতীয় পার্টিতে কোনো অস্থিরতা নেই। এই দুঃসময়েও যদি একদিনের নোটিশে জাতীয় পার্টির সারা বাংলাদেশের জেলা মহানগরের সভাপতি, সাধারণ সম্পাদকরা, আহ্বায়ক, সদস্য সচিবরা উপস্থিত হয়, তার মানে হচ্ছে যে তারা জাতীয় পার্টির প্রতি কত নিবেদিত প্রাণ তারা জাতীয় পার্টির নিবেদিত প্রাণ, তারা একনিষ্ঠ কর্মী, দীর্ঘদিন জাতীয় পার্টি করছেন, এবং অনেক দিন পরে অনেকের সাথে দেখা হয়েছে। আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের জাতীয় পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান গোলাম মাহমুদ রাজুর ওয়াইফ, মানে আমাদের ভাবি শেখ আয়েশা। তিনি আমাদের প্ল্যাটফর্মে এসে আমাদের আজকের এই লাইভটিকে সার্থক করেছেন। ড্যান্ডি বাজার এমডি আকরাম হুসাইন। তবে আমি জাতীয় পার্টির সিনিয়র নেতৃবৃন্দ সবাইকে বলছি, এম বারাকাত আলী, রেজাউল করিম, ঢাকায় যে জরুরি সভা হচ্ছে আমরা জানতে পারলাম না কেন ভাই,
উত্তর দেবেন। হ্যাঁ, তোমাদের সভাপতি সাধারণ সম্পাদক হয়তো ফোন করেছে, বা অনেককে তো বললাম তো একদিনের নোটিশে অনেকে ফোনে অ্যাটেন্ড করেনি, এরকম। এটা তো প্রেস লিস্ট দিয়ে হয়নি, জরুরি মিটিং, জরুরি সভা হয়েছে একদিনের নোটিশ, এতে যারা জেনেছে সবাই চলে এসছে। হয়তো কোনো কারণে তোমাদেরটা মিসিং হয়েছে। তো যেটি বলছিলাম, আমি জাতীয় পার্টির বর্তমান মহাসচিব সুলতান সুজন মহাসচিব হয়তো অসুস্থ ছিলেন, মহাসচিব উপস্থিত ছিলেন না, উনি হয়তো অসুস্থ ছিলেন। আচ্ছা, তো এখন আমি জাতীয় পার্টির সিনিয়র নেতৃবৃন্দকে এবং জাতীয় পার্টির সকল নেতৃবৃন্দকে বলি, আগামী নির্বাচন যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, এটা বন্ধ কেন, গরম লাগতেছে, ফ্যানটা ছাড়তো, অথবা নির্বাচনে সেনা প্রধানের কথা অনুযায়ী যদি নির্বাচন ডিসেম্বরের মধ্যে হয় অথবা ফেব্রুয়ারিতেও হয়, আমি কোনো রাজনৈতিক দলকে কিন্তু এখনো নির্বাচনী ট্রেনে উঠতে দেখলাম না। কারণ সবাই কেবল নির্বাচনের রোড ম্যাপ চাচ্ছে, সবাই কেবল নির্বাচনের তারিখ চাচ্ছে। তো প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে বলার পরেও, বা প্রধান সেনাপ্রধান বলেছে নির্বাচনের কিছুটা একটা ধারণা দিয়েছিল যে ডিসেম্বরের মধ্যে। তো যদি এর মধ্যে হয়, সময় তো আর বেশি নেই, 5-6 মাস, 6-7 মাস, চোখ বন্ধ করলে চলে যাবে। সুতরাং নির্বাচনী ট্রেনে উঠতে তো কোনো রাজনৈতিক দলকে দেখছি না। এখনো রাজনৈতিক দলগুলোর প্রধান উপদেষ্টার সাথে মিটিং করছে, এক্সেপ্ট জাতীয় পার্টি। জাতীয় পার্টিকেই আমন্ত্রণ জানাচ্ছে না, মানে জাতীয় পার্টিকেই আমন্ত্রণ জানাচ্ছে না। জাতীয় পার্টিকে কেন আমন্ত্রণ জানাচ্ছে না সেটাও কিন্তু বলছে না। জাতীয় পার্টি কিন্তু নিবন্ধিত দল, জাতীয় পার্টিকে আমন্ত্রণ জানাবে ইনশাআল্লাহ। হুমায়ুন কবির মুন্সি, উশান, উশান কেমন আছো? উশান মং কেমন আছো? জুয়েল রানা। তো যাক, যেটি বলছিলাম যে জাতীয় পার্টিকে কিন্তু আমন্ত্রণ জানাবে, আপনারা দেখে রাখবেন, দেখবেন যে কখনো না কখনো আমন্ত্রণ জানাতে হবে। কারণ জাতীয় পার্টি একটি নিবন্ধিত দল, জাতীয় পার্টি নির্বাচনে গিয়েছে, নির্বাচনে কোথাও লেখা নেই যে নির্বাচনে যাওয়া যাবে না, সংবিধানও লেখা নেই যে নির্বাচনে যাওয়া যাবে না। তাই জাতীয় পার্টি 9 বছর রাষ্ট্র ক্ষমতায় ছিলেন হুসাইন মাহমুদ এরশাদ, তিনি এই দেশে প্রচুর উন্নয়ন করেছেন, তিনি এই দেশে প্রচুর উন্নয়ন করেছেন। সুতরাং জাতীয় পার্টিকে বর্তমান সরকার আমন্ত্রণ একটা সময় জানাবে, হয়তো এখন জানাচ্ছে না, জানানোর দিনও আসবে। তো যেটা আমি বলছিলাম, জাতীয় পার্টির সিনিয়র নেতৃবৃন্দকে সবাইকে বলি যে জাতীয় পার্টিকে অন্যরা ভোট দিবে, আপনারা কেউ এই আশা বসে থাকবেন না। নাঙ্গল বহুদিন, 270 আসনের নাঙ্গল বহু বছর, নতুন প্রজন্ম নাঙ্গলে ভোট দেয় না। জাতীয় পার্টির যে একটি প্রতীক আছে নাঙ্গল মার্কা, এটাই নতুন প্রজন্ম অনেক আসনে ভুলে গিয়েছে। সুতরাং আপনারা সবাই নিজ নিজ আসনে গিয়ে, নাঙ্গলের ফলার মধ্যে জং ধরে গিয়েছে, সেটা সুন্দর করে জকজক করে পরিষ্কার করে জকজক করে এই নাঙ্গল নিয়ে প্রত্যেকের আসনে চলে যান। নির্বাচনী হাওয়া একটু প্রত্যেকের এলাকায় লাগান। কারণ হচ্ছে যে অনেকেই এখন, অনেক দলের নেতা কর্মীরাই এখনো নিজ এলাকায় পৌঁছায়নি, যায় না, শুধু সবাই কেন্দ্রের পলিটিক্স করে, কেন্দ্রীয় পলিটিক্স করে। যার কারণে জাতীয় পার্টির যারা আগামী প্রার্থী আছেন, জুনিয়র লেভেল থেকে শুরু করে আমি সিনিয়র লেভেল পর্যন্ত বলছি, যদি কেউ নির্বাচন করে শুধু নাঙ্গল নিয়ে নির্বাচন করবেন, এই বিষয়টি মাথায় রেখে এখন থেকে কাজ করা শুরু করুন। নাঙ্গলের কোনো বিকল্প নেই এখানে। আজকে সারা দেশের নেতা কর্মীরা একদিনের নোটিশে আজকে সারা দেশের নেতা কর্মীরা যেভাবে এসেছে, এবং আমরা আশাবাদী ইনশাল্লাহ
আগামীতে জাতীয় পার্টি জনবন্ধু জনাব জিএম কাদেরের নেতৃত্বে একটি ভালো নির্বাচন দেশের জনগণকে উপহার দেবে। আমরা সারাদিন সারা দেশের নেতাকর্মীদের সাথে আলাপ করেছি, কথা বলেছি, সবাই উজ্জীবিত। আমরা একসাথে সবাই লাঞ্চ করেছি, একদম ঈদের মতো লেগেছে। আমরা এই বাসায় আসতে আসতে রাতের 9টা বেজেছে। আমরা সবাই এনজয় করেছি এবং সবাই এক বাক্যে জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান জনবন্ধু জনাব জিএম কাদেরকে সমর্থন জানিয়েছেন। এই জন্য আমি একদম আমাদের সিনিয়র থেকে শুরু করে আমাদের একদম জুনিয়র নেতৃবৃন্দকেও বলছি, এখনই এলাকায় চলে যান। জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান সব সময় বলেন যে যদি নির্বাচন করো এলাকায় গিয়ে এলাকা গোছাও, কারণ মেক্স প্রপার ইউজ অফ টাইম, সুযোগের সদ্ব্যবহার করতে হয়। এখনই সুযোগ জাতীয় পার্টিকে নিয়ে মানুষের ধারে ধারে যাওয়া। জাতীয় পার্টির সমর্থন বেড়েছে। জাতীয় পার্টিকে সরকার যেভাবে কোণঠাসা করতে চাচ্ছে, জাতীয় পার্টি ইনশাল্লাহ কোণঠাসা করতে পারবে না। জাতীয় পার্টির উপর যে অত্যাচার চলছে, মানে যেটা নির্যাতন বলা হয়, নির্যাতন চলছে। শোনেন, হিন্দিতে একটা কথা আছে, জুলমে জব জব জুলুম করেগা সত্তা কি হাতিয়ারোं से চপ্পা চপ্পা গুঞ্জ উঠেগা ইনকিলাব কি নাড়োं से। সুতরাং জাতীয় পার্টি উপরে যত নির্যাতন হবে ততই জাতীয় পার্টির সমর্থন বাড়বে। আপনারা খেয়াল করেছেন, দেখেছেন 5ই অগাস্টের পর জাতীয় পার্টির অফিস পুরি দিয়েছে, কেন্দ্রীয় অফিস পুরি দিয়েছে, কুষ্টিয়া জেলা অফিস পুরি দিয়েছে, খুলনা জেলা অফিস পুরি দিয়েছে, তারপরে গিয়ে চট্টগ্রাম দক্ষিণের জেলা অফিস পুরি দিয়েছে, আমাদের উপরে হামলা করেছে। আচ্ছা, গত কিছুদিন আগে রংপুরে বর্তমান চেয়ারম্যানের উপস্থিতিতে ওনার প্রাণ নাশের চেষ্টা করা হয়েছে এবং সাবেক সেনাপ্রধান হোসাইন মাহমুদ এরশাদের বাড়িতে ভাঙচুর করা হয়েছে, হামলা করা হয়েছে, 3টে হুন্ডা জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং বর্তমান চেয়ারম্যানের উপস্থিতিতে ওনার প্রাণ নাশের চেষ্টা করা হয়েছে। তারপরেও কি জাতীয় পার্টি থেমে আছে? কোথাও থেমে আছে? আপনারা দেখেছেন। এবং সেটার জন্য সারা দেশে সকল নেতাকর্মীরা কেন্দ্রীয় কর্মসূচি পালন করেছে, আমরা ঢাকাতে কর্মসূচি পালন করেছি। সুতরাং হতাশ হওয়ার কোনো কারণ নেই। যত অত্যাচার হবে যত নির্যাতন হবে ততই সমর্থন বাড়বে আমাদের, কারণ আমাদের তো কোনো দোষ নেই। জাতীয় পার্টি এমন কোনো দোষ করেনি, কারণ নির্বাচনে যাওয়া কোনো অপরাধ হতে পারে না। নির্বাচনে যাওয়া কোনো অপরাধ হতে পারে না। সংবিধানে কি লেখা আছে যে নির্বাচনে যাওয়া যাবে না? আমরা জাতীয় পার্টির নেতাকর্মীরা কোথাও এই পর্যন্ত দখলবাজি, চাঁদাবাজি, সন্ত্রাসী, খুন খারাপি এসবের কোনো কিছুর সাথেই তো আমরা জড়িত না। সুতরাং বর্তমানে জাতীয় পার্টি একমাত্র দল যেটা সারা দেশে একটি দলের ইমেজ, সমর্থন শুরু হয়েছে নতুন করে, নতুন প্রজন্মের কাছে নতুন নতুন বার্তা যাচ্ছে। সুতরাং জাতীয় পার্টির 4জন 5জন, মনে হয় 15 সালের পরে ছিল 3জন, তার আগে জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান বিমানমন্ত্রী ছিলেন, বাণিজ্য মন্ত্রী ছিলেন। আমি টকশোতেও বসে বলেছি যে জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যানের বিরুদ্ধে যত কথাই বলেন, আপনারা আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের প্রেসিডিয়াম সদস্য, সাংস্কৃতিক পার্টির সভানেত্রী এবং লালমনিরহাট জেলা সভাপতি আমাদের ম্যাডাম শিরিফা কাদের। একদম এই প্ল্যাটফর্মে আসার পরে প্ল্যাটফর্ম আলোকিত হয়ে গিয়েছেন। উনি আমাকে আরেকটা মনে করিয়ে দিয়েছেন, লালমনিরহাটের অফিসে হামলা করা হয়েছে। বলতে লাগলে তো কমেন্ট করতে গেলে আবার অন্যটা মিসিং হয়ে যায়। সরি ম্যাডাম, লালমনিরহাটে জেলা, ওখানে হামলা করা হয়েছে। তো এবং সেখানে 2জনকে গ্রেপ্তারও করা হয়েছিল, তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তো যার জন্য আপনারা কেউ হতাশ হবেন না। সারা দেশে জাতীয় পার্টির নেতা কর্মীরা, আমি দেখলাম যে একদিনের নোটিশে যেভাবে আজকে চলে এসেছে, যেভাবে আজকে বক্তব্য দিয়েছে, যে স্পিরিট নিয়ে বক্তব্য দিয়েছে, এবং আমরা সবাই এটা এনজয় করেছি। এই কারণে বললাম যে হতাশার কোনো জায়গা নেই, কোনো বিতর্ক সৃষ্টি করারও কোনো জায়গা নেই। সবাই যারা নির্বাচন করবেন তারা নিজ নিজ এলাকায় চলে যান এবং নাঙ্গল নিয়ে নির্বাচন করবেন, এই কথা মাথায় রেখে রাজনীতি করেন। অন্য কোনো প্রতীক বা অন্য কারোর সাথে জোট, এগুলো সব বাদ দেন মাথার থেকে। নিজ নিজ এলাকায় সংগঠনকে, রাজনীতিকে মানুষের দ্বারে দ্বারে রাজনীতি পৌঁছায় দেন।
নিজ সংগঠনকে শক্তিশালী করুন, দেখবেন যে জাতীয় পার্টির ইমেজ, জাতীয় পার্টির সমর্থন অনেক বেড়ে গিয়েছে এবং আগামী নির্বাচনে আমরা অনেক ভালো একটি ফলাফল আশা করি। আমরা কোনো কিছুর সাথে জড়িত না। আমি যেটা বলছিলাম যে জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান জনবন্ধু জনাব জি এম কাদের 2008 সালের পরে 2টি মন্ত্রণালয় ক্যারি করেছেন। এই 2টি মন্ত্রণালয়ে ওনার যে পিএস ছিল তাদের ব্যাংক অ্যাকাউন্ট চেক করে দেখেন। আর আজকে 10 মাসে উপদেষ্টাদের পিএসএপিএসদের ব্যাংক অ্যাকাউন্ট চেক করেন, 1400 কোটি টাকার দুর্নীতি তাদের বিরুদ্ধে। কিন্তু জনবন্ধু জনাব জি এম কাদের পিএসএপিএসদের ব্যাংক অ্যাকাউন্ট দেখেন তো 2 টাকার দুর্নীতি পান কিনা। তো সুতরাং আমরা একটি দুর্নীতিমুক্ত দল। এটি 91 সালের পরেও বহুজনে বহু ট্যাগ লাগানোর চেষ্টা করেছে। জাতীয় পার্টি কিন্তু 91-90 সালে 6 ডিসেম্বর ক্ষমতা হস্তান্তর করার পরেও জাতীয় পার্টির কোনো নেতাকর্মী কিন্তু এই দেশ থেকে পালিয়ে যায়নি। জাতীয় পার্টির তৎকালীন চেয়ারম্যানও কিন্তু এই দেশ থেকে পালিয়ে যায়নি। সুতরাং আসি আমরা জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যানের নেতৃত্বে আমরা আছি, সদল বলে আছি, বহাল তবিয়তে আছি, এখনো দেশেই আছি আমরা এবং রাজনীতি করছি। সুতরাং অপরাধ ভুল তো হতেই পারে, আমাদেরও অনেক ভুল আছে। আমরা যদি নির্বাচনে যে যাওয়ার পরে কেউ ভুল মনে করে তাহলে ভুল হয়েছে, এটার জন্য মাননীয় চেয়ারম্যান এক্সকিউজ চেয়েছেন, তো বলেছেন যে হ্যাঁ আমাদের যদি ভুল হয়ে থাকে তাহলে ভুল হয়েছে। আমরা তো মানুষ, আমরা সবাই মানুষ। তার মানে এই না যে আমরা না থাকলে আওয়ামী লীগের এই দেশে রাষ্ট্র ক্ষমতা থাকতো না। আরে ভাই, আওয়ামী লীগ তো স্বতন্ত্র প্রার্থী 24-এর নির্বাচনে 62 জন দিয়েছে আমাদের বিরুদ্ধে। 62 জন স্বতন্ত্র প্রার্থী দিয়েছে। এখন সেখানে কোন দল না গেলে স্বতন্ত্র প্রার্থীদেরকে রেখেই তারা সংসদ টিকিয়ে রাখতো। আর সংসদে থাকলে যে প্রধান বিরোধী দল থাকতে হবে, নট নেসারি। সংবিধানে কিন্তু লেখা নেই যে সংসদে থাকলে প্রধান বিরোধী দল থাকতে হবে, নেভার। 73 সালের সংসদে কিন্তু প্রধান বিরোধী দল ছিল না। সুতরাং সংবিধানে প্রধান বিরোধী দল থাকতে হবে এমন কোনো কথা নেই সেখানে। যার জন্য জাতীয় পার্টি থাকলেও না থাকলেও শেখ হাসিনা যেভাবে দানব হয়ে উঠেছে, এই দানবকে কেউ থামাতে পারতো না। 2014 সালের নির্বাচনে আমি তো বললাম যে 2014 সালের 5ই জানুয়ারির নির্বাচনে বর্তমান চেয়ারম্যান জনবন্ধু জনাব জি এম কাদের নির্বাচন বয়কট করেছিলেন। তিনি মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করে নির্বাচন বয়কট করেছিলেন। তারপরে জাতীয় পার্টিকে কিন্তু আবার 7টা মন্ত্রণালয় দিয়েছিল, 70 আসন দিয়েছিল, তারপরেও কিন্তু জাতীয় পার্টি নির্বাচনে যায় নাই। তৎকালীন বেগম রওশন এরশাদের নেতৃত্বে যারা গিয়েছে তারাই তৎকালীন সংসদে 2014 সাল থেকে 18 সাল পর্যন্ত ছিল। জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান জনবন্ধু জনাব জি এম কাদের কিন্তু 2014 থেকে 18 পর্যন্ত সংসদের বাইরে ছিলেন। আজকে যারা জাতীয় পার্টিকে খারাপ বলছেন, দোষর বলছেন, আজকে যারা জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যানকে দোষর বলছেন, আমি তাদের উদ্দেশ্যে বলি, আপনাদেরকে তো 2014 থেকে 2018 সাল পর্যন্ত কাউকে দেখি নাই জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যানের পক্ষে দাঁড়াতে, একটি স্টেটমেন্ট দিতে যে হ্যাঁ, অথবা উৎসাহ দিতে যে আপনি গণতন্ত্রের পাশে দাঁড়িয়েছেন। কাউকে দেখি নাই। কিন্তু বিগত 5 বছর কিন্তু জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যানের হৃদয় রক্তকরণ হয়েছে। তিনি সংসদের বাইরে ছিলেন, ওই কাউকে কত গণতন্ত্রের পাশে দাঁড়ানোর জন্য কাউকে তো ওনাকে উৎসাহ দিতে দেখলাম না। সুতরাং যারা জাতীয় পার্টিকে অথবা জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যানকে দোষারোপ করেন তাদেরকে আবার আমি আরেকটু রিকল করে 2014 সালের নির্বাচনে বিএনপি যায়নি, উই ডু এগ্রি, ঠিক আছে, এটা আমরা স্বীকার করে নিলাম। কিন্তু যদি বিএনপি যেত তাহলে বিএনপি সরকার গঠন না করলেও অন্তত প্রধান বিরোধী দল থাকতো, 100 আসনের প্রধান বিরোধী দল থাকতো। তাহলে বিএনপি যায়নি, গেলে দেশে একটি স্টেবল সিচুয়েশন থাকতো, সংসদে ক্ষমতার ভারসাম্যতা থাকতো। আজকে সেই দোষে কিন্তু বিএনপিও দোষ। সেই বিএনপি কিন্তু 2014 সালের পরে 5ই জানুয়ারির নির্বাচনের পরে প্রতিটি স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করেছেন। 2014 সালের 5ই জানুয়ারির নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেননি, এটা ধরে নিলাম, ঠিক আছে। কিন্তু 2014 সালের 5ই জানুয়ারির নির্বাচনের পর সকল স্থানীয় নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেছেন। আসি 2018 সালের নির্বাচন। 2018 সালের নির্বাচনে সকল রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করেছে, জাতীয় পার্টি করেছে। বিএনপি 6 আসন পেয়েছে বা 7 আসন পেয়েছে, আমরা 22 আসন বা 25 আসন পেয়েছি। বিএনপি 4.5 বছর সংসদে ছিল, আমরাও সংসদে ছিলাম।
2018 সালের নির্বাচনে বিএনপি তো নির্বাচন বয়কট করেনি। বিএনপি তো 4.5 বছর সংসদে ছিল, সংসদ থেকে তো বের হয়ে যায়নি। তারা শপথ গ্রহণ করে 2018 সালের নির্বাচনে বিএনপির সকল যে সকল নেতৃবৃন্দ জয়ী হয়েছেন, সকল এমপিরা শপথ নিয়ে আমি আবারও বলি, শপথ নিয়ে সংসদে অংশগ্রহণ করেছে। সংসদে বহাল তবিয়তে সরকারের সকল সুবিধা নিয়ে 2018 সাল পর্যন্ত 2023 সাল পর্যন্ত কন্টিনিউ করেছে। সকল দূর জাতীয় পার্টি 2024 সালের নির্বাচনে 2023 সালের 16 ডিসেম্বরের রাত পর্যন্ত, সকাল পর্যন্ত জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান জনবন্ধু জনাব জি এম কাদের দেশবাসীর উদ্দেশ্যে সকল সময় সকল বক্তব্যে বলেছে জাতীয় পার্টি নির্বাচনে যাবে না যদি সকল রাজনৈতিক দল অংশগ্রহণ না করে। তিনি 2023 সালের 17 ডিসেম্বর সকাল পর্যন্ত বনানী অফিসে যাওয়ার আগ পর্যন্ত তিনি তার সিদ্ধান্তে অটল ছিলেন। কিন্তু যখন তিনি বনানী অফিসে অ্যাটেন্ড করলেন, তখনই সরকারি সকল সংস্থার লোকজন আমাদের দলীয় কার্যালয়ে ঘিরে ফেলছে এবং ওনার অফিসে ওনাকে আটকিয়ে রেখেছে, ওনাকে ওখান থেকে বের হইতে দেননি। সুতরাং এই ইনডোরের বিষয়গুলো কিন্তু অনেকেই জানেন না যে 17 ডিসেম্বর জাতীয় পার্টির অফিসের ইনডোরে কত ন্যাক্কারজনক ঘটনা হয়েছে। জনবন্ধু জনাব জি এম কাদেরকে কিভাবে বাধ্য করেছে, কিভাবে ভয়ভীতি দেখিয়েছে, এগুলি কিন্তু ইনডোরের এই বিষয়গুলো অনেকেই জানেন না বলেই জাতীয় পার্টিকে দোষর বলেন। ট্যাগ লাগানোর চেষ্টা করেন অন্য কারণে। এ দেশে দোষর অনেক। যদি বলেন 2014, 18, 24-এর বিতর্কিত নির্বাচন, তাহলে সেই নির্বাচনে বাংলাদেশের সকল রাজনৈতিক দলে অংশগ্রহণ করেছে, সকল রাজনৈতিক দলে অংশগ্রহণ করেছে। 18 সালে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে। 14 সালের পরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি সকল স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করেছে। তো 18 সালের পরে সিটি কর্পোরেশন সহ সকল স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করেছে। তো যদি অংশগ্রহণ না করত, তাহলে আজকে ইশরাক সাহেব মেয়র হয় কিভাবে, মেয়রের জন্য লড়াই করছে কিভাবে, আদালত কিভাবে ইশরাক সাহেবের পক্ষে রায় দেয়? কোন নির্বাচনের রায় এটা? 2020 সালের নির্বাচনের রায় এটা। সুতরাং জাতীয় পার্টিকে, নতুন প্রজন্মকে বলছি, যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন, তারা জাতীয় পার্টিকে নিয়ে যেভাবে ট্রল করেন, আপনাদের উদ্দেশ্যে বলছি, জাতীয় পার্টিকে নিয়ে ট্রল করার আগে ইতিহাস জানেন, আগে জাতীয় পার্টির ইতিহাস জানেন। জাতীয় পার্টির কোনো কলঙ্কজনক অধ্যায় নেই। এই দেশে জাতীয় পার্টির 9 বছরের উন্নয়ন আছে। আমি তো বললাম যে জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান দুইবার মন্ত্রী ছিলেন, দুটি মন্ত্রণালয় থেকে একটি ন্যূনতম কোনো এলিগেশন নেন। প্রয়োজনে মন্ত্রণালয়ে গিয়ে খবর নেন। আজকে তো ছাত্র উপদেষ্টারা মন্ত্রণালয়ে আছেন, আর আজকে তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছেন তাদের সচিবালয়ে একদম অবাধ যাতায়াত আছেন। আমরা না যাই না, আমরা জনবন্ধু জনাব জি এম কাদের যখন মন্ত্রী ছিলেন তখন আমরা যাতায়াত করতাম না। তো খবর নেন, গিয়ে খবর নেন সচিবালয়ে গিয়ে খবর নেন যে জাতীয় পার্টি কখনো কোনো দুর্নীতির সাথে জড়িত ছিল কিনা। তাই বলছি যে জাতীয় পার্টিকে ভুল বোঝার কোনো কারণ নেই। জাতীয় পার্টি সবসময় স্বচ্ছ রাজনীতি করেছে, দেশের জনগণের জন্য রাজনীতি করেছে, দেশে কনস্ট্রাকটিভ রাজনীতি করেছে এবং দেশ গঠনের জন্য রাজনীতি করেছে। হুসাইন মাহমুদ এরশাদ 1982 সালের 24শে মার্চে যখন দায়িত্ব নিয়েছিলেন, দায়িত্ব নিয়েই তিনি জুলাইতে 24শে মার্চ দায়িত্ব নিয়েছে, তিনি 1982 সালের জুলাই মাসেই তিনি একটি শিক্ষক ফেডারেশনের সবাই গিয়ে দেখলেন যে শিক্ষানীতিটি পরিবর্তন করা দরকার, সংযোজন বিয়োজন করা দরকার। তখনই তিনি ওই 16 জুলাই, তারিখটি ছিল 16 জুলাই তিনি তৎকালীন শিক্ষামন্ত্রী ছিলেন মজিদ খান সাহেব, সেই মজিদ খান সাহেবকে বলেছেন যে একটি শিক্ষানীতি করতে হবে, একটি শিক্ষা কমিশন গঠন করে একটি শিক্ষানীতি প্রণয়ন করতে হবে। তাহলে তিনি তখনই চিন্তা করলেন যে দেশে একটি শিক্ষানীতি শিক্ষার পরিবর্তন করতে হবে। তিনি করেছেন এবং তিনি ক্লাস 1-এ আরবি বাধ্যতামূলক, ক্লাস 2-তে ইংরেজি বাধ্যতামূলক করেছেন। কিন্তু সেগুলি অন্যান্য রাজনৈতিক নেতারা ছাত্রদেরকে ভুল বুঝিয়ে এটার বিরুদ্ধে আন্দোলন করিয়েছে। তাই আমি বলছি, আমাদের জাতীয় পার্টির যারা নেতাকর্মী আছেন
দেশ বিদেশে সবাইকেই বলছি জাতীয় পার্টি ইনশাল্লাহ একটি এটা কি বলবো, গঠনমূলক রাজনৈতিক দল। জাতীয় পার্টি কখনো অনৈতিক কাজ কোথাও করেনি, দেশের বিরুদ্ধে কোথাও কাজ করেনি। সংবিধান মতো জাতীয় পার্টি নির্বাচনে গিয়েছে এবং সেই নির্বাচনে যেভাবে নির্বাচন হওয়ার কথা সেভাবে হয়েছে। এখানে জাতীয় পার্টিকে এককভাবে দোষারোপ করার কোনো কারণ নেই। নির্বাচনের জন্য নির্বাচনে সকল রাজনৈতিক দল গিয়েছে। তাই আমি সবার প্রতি অনুরোধ জানাই যে আপনারা অহেতুক জাতীয় পার্টিকে ট্যাগ দেবেন। আর জাতীয় পার্টি সম্বন্ধে সমালোচনা করা খুব সহজ, কেন জানেন? জাতীয় পার্টির নেতাকর্মীরা ভদ্র এবং জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান পল্লীবন্ধু হুসাইন মাহমুদ ইরশাদ, তিনিও জাতীয় পার্টির নেতাকর্মীদেরকে মানে কনস্ট্রাকটিভ রাজনীতি শিখিয়েছেন। এরকম দর পাকর মারো ধরো মব সৃষ্টি করা রাজনীতি পল্লীবন্ধু হুসাইন মাহমুদ ইরশাদ জাতীয় পার্টির নেতৃবৃন্দকে শেখাননি। এবং বর্তমান চেয়ারম্যান জনবন্ধু জনাব জিএম কাদেরও জাতীয় পার্টির কোনো নেতাকর্মীদেরকে মব ভায়োলেন্স করার জন্য রাজনীতি শেখাননি, যার জন্য জাতীয় পার্টির কোনো নেতাকর্মী কিন্তু কোনো মব ভায়োলেন্সের সাথে জড়িত না। তাই আমি সবার কাছে অনুরোধ জানাই যে জাতীয় পার্টি একটি সহনশীল রাজনীতিতে বিশ্বাস করে, জাতীয় পার্টি এদেশের জনগণের উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে, জাতীয় পার্টি এদেশের যুব সমাজের উন্নয়নের জন্য, উন্নয়নের রাজনীতির জন্য রাজনীতি করার চেষ্টা করে। এবং জাতীয় পার্টি একমাত্র দল, জাতীয় পার্টি একমাত্র দল যে শত ঘাত প্রতিঘাতের মধ্যে এই দেশে বহাল তবিয়তে রাজনীতি করছে এবং টিকে আছে, ইনশাল্লাহ আগামীতেও টিকে থাকবে। আমি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। অনেকেই এখনো লাইভে আছেন, যেহেতু সারাদিন একদম সকালে গিয়েছি, রাতের প্রায় 9টার সময় বাসায় এসেছি। শরীর খুব ভালো, খুব বেশি ভালো লাগছে না এবং মানে মন মানছে না যে সবাইকে জানানোর জন্যই যে আজকের মিটিংটি সফলভাবে সম্পন্ন হয়েছে, এটা সবাইকে এই মেসেজটি দেওয়ার জন্যই লাইভে আসলাম। সবাই ভালো থাকবেন। জাতীয় পার্টি জিন্দাবাদ, পল্লীবন্ধু হুসাইন মাহমুদ ইরশাদ মোড়ক, জনবন্ধু জনাব জিএম কাদের জিন্দাবাদ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। জাতীয় পার্টি, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি জিন্দাবাদ। এবং জাতীয় পার্টির যেসব নেতৃবৃন্দ আমাদের দক্ষিণের, জাতীয় পার্টি দক্ষিণের সাবেক সভাপতি এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আমাদের রুবেল ভাই অসুস্থ। রুবেল ভাই সহ যারা অসুস্থ আছেন সবাইকে, সবার জন্য আপনারা সবাই দোয়া করবেন, আমিও দোয়া করি, তাদের সুস্থতা কামনা করি। পল্লীবন্ধু হুসাইন মাহমুদ ইরশাদের জান্নাত কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় পার্টি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আরেকটু বলি, ভুলে গিয়েছিলাম, আমাদের যুগ্ম মহাসচিব নুরুল ইসলাম দীপুর জন্য সবাই দোয়া করবেন। নুরুল ইসলাম দীপু, আমি এর আগেও বেশ কয়েকবার বলেছি, নুরুল ইসলাম দীপুর জন্য দোয়া করবেন। ওর নামে আওয়ামী লীগ মিথ্যা মামলা দিয়েছে। হাসান আরে আমাদের গাজীপুরের একটা হত্যা মামলার আসামি এবং হাসান, আরে ওনার নামটা তো আমি ভুলে গেলাম, রাসেলের বাবা আর আমার চাচার বন্ধু, হঠাৎ করে নামটা ভুলে গেলাম। আহসানুল্লাহ মাস্টার হত্যা মামলার আসামি দিয়েছে ওকে। তো ও কিন্তু এসব জানে না, অথচ আহসানুল্লাহ মাস্টার ওর টিচার ছিলেন, শিক্ষক ছিলেন, ও সম্মান করত। তো দীপু দীর্ঘদিন যাবৎ, আজকে প্রায় 20-22 বছর দেশের বাইরে অবস্থান করছেন। দীপুর জন্য সবাই দোয়া করবেন। এম এ মালেক যুক্ত হয়েছে আমাদের মৌলভীবাজার থেকে, কে এম সুলাইমান। তো আহসানুল্লাহ মাস্টারের সে হত্যা মামলায় দীপু দীর্ঘদিন দেশের বাইরে আছেন, ফ্যামিলি শো। দীপুর জন্য সবাই দোয়া করবেন যেন এই মামলার একটা সুরাহা হয় এবং সে যেন আবার আমাদের সবার মাঝে ফিরে আসতে পারেন। দীপু আমাদের জাতীয় ছাত্র সমাজের সফল একজন সাধারণ সম্পাদক ছিলেন। জিএম কামারুজ্জামান, অনেকেই এসেছেন, আমি অনেকের নামে বলতে পারিনি, এমডি মকবুল। তো এটা বেশি বেশি করে শেয়ার করেন যেন সবার কাছে আমাদের এই মেসেজটি পৌঁছে যায়। এবং যারা জাতীয় পার্টিকে ট্যাগ দিতে চায়, আমি তাদের প্রতি সম্মান রেখেই বলি যে আগে জাতীয় পার্টির ইতিহাস জানেন, আগে এই দেশের, এই বাংলাদেশের ইতিহাস জানেন, তারপরে অন্য একটি দল সম্বন্ধে
মন্তব্য করবেন। একটি দল সম্বন্ধে ঢালাওভাবে মন্তব্য করলে কিন্তু সেই দলটি বিলীন হয়ে যাবে না। আজকেও যে জরুরি সভা হয়েছে সেখানেও সাংগঠনিক ৭৭টি জেলা থেকে সভাপতি সাধারণ সম্পাদক এসেছে একদিনের নোটিস। সুতরাং জাতীয় পার্টি একটু ধাক্কা দিলে জাতীয় পার্টি পড়ে যাবে এরকম মনে করার কোনো কারণ নেই। জাতীয় পার্টির একদম সিনিয়র নেতা থেকে জুনিয়র নেতাদের সবাইকে আমি বলছি, যারা আগামী নির্বাচন করবেন সবাই নাঙ্গল নিয়ে, যারা আগামী নির্বাচন করার চিন্তা করছেন সবাই নিজ নিজ এলাকায় গিয়ে নাঙ্গলের ফলাটাকে সুন্দর করে মুছে টুছে চকচক করে কৃষকের কাঁধে তুলে দেন, নিজের কাঁধে নেন, নিজের কাঁধে তুলে নেন। আজকে 270 আসনে প্রায় আজকে 15-20 বছর নাঙ্গল নতুন প্রজন্ম চেনেই না। জাতীয় পার্টির যে একটি নাঙ্গল মার্কা আছে এটা অনেকে জানেই না, যার কারণে গত জীবনে যা হয়েছে সব ভুলে যান। গত জীবনে নির্বাচন কিভাবে হয়েছে সব ভুলে যান। গত 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 20 বছর যেভাবে অন্যদের সাথে ভোট শেয়ারিং করে নির্বাচনে গিয়েছেন, জোট করে নির্বাচনে গিয়েছেন, সেসব দিন ভুলে যান। জাতীয় পার্টিকে শক্তিশালী করেন, জাতীয় পার্টির সকল অঙ্গ সংগঠনকে শক্তিশালী করেন, জাতীয় পার্টির স্থানীয়ভাবে গ্রাম, ওয়ার্ড, জেলা, ইউনিয়ন, জেলা, উপজেলা সব জায়গায়, মহানগর সব জায়গায় শক্তিশালী দলকে করেন। দেখবেন যে জাতীয় পার্টির একটি ভালো ভবিষ্যৎ আছে। জাতীয় পার্টির একটি ভালো ভবিষ্যৎ আছে। আর একটি কথা আমি আবার মাথায় দিয়ে দিই, মনে করিয়ে দিই, জাতীয় পার্টিকে অন্য কোনো দলের নেতা কর্মীরা ভোট দিবে না। যদি মনে করেন আওয়ামী লীগ ভোট দিবে, এই আশাবাদ দিয়ে দেন। আওয়ামী লীগ কখনো জাতীয় পার্টির ভালো চায়নি, জাতীয় পার্টিকে 6 ভাগে বিভক্ত করেছে। জাতীয় পার্টিকে বারবার জাতীয় পার্টির মেরুদণ্ড ভেঙে দিয়েছে আওয়ামী লীগ। সুতরাং আওয়ামী লীগের কোনো নেতাকর্মী আগামীতে জাতীয় পার্টিকে ভোট দিবে না। কারণ আওয়ামী লীগ চাইবে আগামী নির্বাচনে আওয়ামী লীগ যদি অংশগ্রহণ করতে না পারে তাহলে সারা বিশ্বকে তারা দেখাতে চাইবে, তারা ভোট কেন্দ্র বয়কট করে বিশ্বকে দেখাতে চাইবে যে ভোটের পার্সেন্টেজ কত কমেছে, আমরা নির্বাচনে অংশগ্রহণ করিনি এই জন্য ভোটের পার্সেন্টেজ কমে গিয়েছে, এটা তারা দেখানোর চেষ্টা করবে। সুতরাং তারা আরো ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য সবাইকে উৎসাহিত করবে, ভোট কেন্দ্রে যাওয়ার জন্য, ভোট দেওয়ার জন্য কেউ উৎসাহিত করবে না। সুতরাং কোনো দলের উপরে নির্ভর করা যাবে না। আগামীতে কোনো দলের সাথে জোটও করা যাবে না, কোনো দলের সাথে জোটও করা যাবে না। শুধু নাঙ্গল মার্কা থাকবে 300 আসনে, আগামী 300 আসনে নাঙ্গল মার্কা থাকবে। এবং নাঙ্গল মার্কা রেখে নাঙ্গল মার্কায় যে কজন বিজয়ী হয় তারাই জাতীয় পার্টির অরিজিনাল এমপি হবে ইনশাআল্লাহ। এবং আমি বিশ্বাস করি আগামীতে জাতীয় পার্টির একটি ইমেজ গড়ে উঠবে এবং আস্তে আস্তে ডে বাই ডে প্রগ্রেস হ্যাজ বি মাস্ট কাম। ইমেজ কিন্তু গড়ে উঠছে, কারণ জাতীয় পার্টির উপরে অত্যাচার হচ্ছে, জাতীয় পার্টিকে টর্চার করছে, জাতীয় পার্টিকে মিটিং মিছিল করার সুযোগ দিচ্ছে না, জাতীয় পার্টির সম্মেলনে হল বুকিং করতে দেয়নি, জাতীয় পার্টির 2রা নভেম্বর আমরা মহাসমাবেশ ডেকেছিলাম সেটাও আমাদেরকে করতে দেয়নি। সুতরাং জাতীয় পার্টিকে সরকার যেভাবে দমিয়ে রাখার চেষ্টা করছে সারা দেশে, জাতীয় পার্টির কোনো নেতাকর্মী কিন্তু দমে নেই, থেমে নেই। তারা কিন্তু জনবন্ধু জনাব জি.এম কাদেরের নেতৃত্বে এখনো তারা সক্রিয়ভাবে জাতীয় পার্টির রাজনীতিতে সক্রিয় আছেন এবং যেটি প্রমাণ আজকেও দেখলাম। তাই কেউ হতাশ হবেন না। সকল নেতৃবৃন্দ, সকল আমাদের মিডল সারির নেতারা, যারা আমাদের মতো নেতা এবং যারা আমাদের নিচের লেভেলে আছেন, বা সকল অঙ্গ সংগঠন, ছাত্র সমাজ, যুব সংগঠন, স্বেচ্ছাসেবক, মহিলা পার্টি, তারপরে গিয়ে আমাদের সৈনিক, আমাদের তরুণ পার্টি, আমাদের কৃষক পার্টি, মহিলা পার্টি, মুক্তিযোদ্ধা পার্টি, প্রজন্ম পার্টি থেকে শুরু করে যতগুলো অঙ্গ সহযোগী সংগঠন আছে, সকল নেতৃবৃন্দ সবার এলাকায় এলাকায় কাজ করেন। ডান বাম তাকানোর কোনো সুযোগ নেই, কারোর জন্য বসে থাকবেন না, কারো দয়া রাজনীতি করবেন না, কারো দয়া রাজনীতি করার চেষ্টা করবেন না। আগামী নির্বাচন কারো দয়া করার চেষ্টা করবেন না, মনেও আনবেন না। মনে করবেন যে নাঙ্গল নিয়েই আগামীতে নির্বাচন করতে হবে এবং নাঙ্গল ইনশাল্লাহ বিজয়ী হবে, এই চিন্তা মাথা রেখে রাজনীতি করেন। অনেকেই বলে যে আওয়ামী লীগের ভোটে জাতীয় পার্টির এমপি হবে, অনেকেই বলে আওয়ামী লীগ ভোট দিবে কি দিবে না এগুলি চিন্তাই করবেন না, কারণ আওয়ামী লীগ কখনো জাতীয় পার্টির ভালো চায়নি। আওয়ামী লীগ যদি জাতীয় পার্টির ভালো চাইতো তাহলে তো জাতীয় পার্টি আরো অনেক ভালো, জাতীয় পার্টি এরকম 6 ভাগে বিভক্ত হতো না, জাতীয় পার্টি এইভাবে 6 ভাগে বিভক্ত হতো না, 6 ভাগে। যার জন্য আওয়ামী লীগ জাতীয় পার্টির ভালো চায় না, কেউই জাতীয় পার্টির ভালো চায় না, সবাই জাতীয় পার্টির শত্রু, কেউ জাতীয় পার্টির মিত্র নেই।
সবাই সকল রাজনৈতিক দল জাতীয় পার্টির সূত্র। সুতরাং জাতীয় পার্টিকে একা একাই ঘুরে দাঁড়াতে হবে এবং একা একাই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি আমরা। সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ। সবাই বেশি বেশি করে শেয়ারিং করবেন, সবাইকে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।